গরিমা, টিফিনে কি এনেছিস আজকে? ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি। ও ওয়াও, কাকিমা কি সুন্দর খাবার বানায়। দে, তুই আজকে তোর টিফিনটা আমাকে দে, খুব খিদে পেয়েছে আমার। অঙ্কিতা, তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস? কেন খাই মানে কি? আমার দারুণ লাগে তোর খাবার খেতে। এই নে, আজকে আমার খাবারটা তুই খেয়ে নে। আচ্ছা, কি এনেছিস আজকে তুই? আমি জানি না, তুই দেখে নে না খুলে। আরে বাহ, পনিরের পরোটা। আয় না, আমরা দুজন মিলেই খাই। তুই খা না, আমি তো পরশুদিনই খেয়েছি। আমি তো আজকে তোর টিফিনটাই খাবো রে। এই কাহিনী হলো দুই বান্ধবীর, গরিমা আর অঙ্কিতার। গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত। অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে, তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক। অঙ্কিতা ইচ্ছা করেই রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত, যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে। তারপর একদিন, শোন অঙ্কিতা, আমি কালকে কলেজে আসব না। কি? কিন্তু কেন? তোকে ছাড়া আমার তো একটুও ভালো লাগে না রে। ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে, দরকারি। আচ্ছা, কোনো ছেলের ব্যাপার নয় তো রে? আরে না রে পাগল, এমন কিছু না। ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ, উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব। আচ্ছা, পরশুদিন আসবি তো তুই বল? হ্যাঁ রে, আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব, তুই চিন্তা করিস না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি, কেমন? ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব, কি বলিস? ডান, কিন্তু তুই সময় মতো চলে আসিস। তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস। অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না, যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না। আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগতো। অঙ্কিতা পড়াশোনায় ঠিকঠাক, অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট, আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত। তারপর ওই দিন সন্ধ্যাতেই, গরিমা, এই গরিমা, বাইরে আয়। আরে অঙ্কিতা মা, কেমন আছো তুমি? নমস্কার কাকু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, ভগবানের দয়ায় ভালো আছে। আচ্ছা, আপনার ওই কাকু কেমন আছেন এখন? কি আর বলবো মা, শেষ নিঃশ্বাস গুনছে, বয়স তো আর কম হলো না। হ্যাঁ কাকু, কাকু গরিমা। এই তো আমি চলে এসেছি বাবা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। ঠিক আছে মা, কিন্তু বেশি দেরি করো না। অঙ্কিতা নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেল আর অনেক গল্প করল, যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। তারপর, গরিমা, তুই আমার কথা শুনিস না কেন রে মা? বাবা প্লিজ, তুমি আবার ওইসব কথা বলো না এখন। কেন বলবো না? শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না। কিন্তু মা, তুই আমার কথাটা বোঝ, এই সব পয়সাওয়ালা মানুষরাই সমান রে। প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে, আর তারপরে। কিন্তু বাবা, অঙ্কিতা অমন মেয়ে নয়, আমাকে বিশ্বাস করো। তোকে আমি লাখো বার বলেছি, তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগলো, আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমরলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ রে মা, কোথায় গিয়েছিলি? বাবা, আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম, ওই পাশের বাজারটায়। আরে সেটা তো মুন্সিকে বলে দিলেই হতো, ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত। কিন্তু বাবা, ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে, আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে, তাই। ওহো অঙ্কিতা, আমি তোকে 1000 বার বারণ করছি, ওই ভিকিরিটা থেকে তুমি দূরে থাকো, ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না। বাবা প্লিজ, ও আমার বান্ধবী, ওর ব্যাপারে তুমি এমন বলো না। মা, এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না। তুই ওকে খাওয়াস বলে, ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে, বুঝলি? দেখবি মা, ঠিক একদিন এরকম আসবে, ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে। বাবা, গরিমার অনেক আত্মসম্মান আছে, ও এমনটা করবে না। সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম। আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো, কারণ আমি তোমায় বলছি
এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায়। কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল যে এই সমস্ত কথা শুনল আর দেখল। আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল, যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল। কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না। সে মন খারাপ করে ফিরে এলো, যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি। আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল। এমনভাবেই দিন কাটতে থাকে। এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায়। কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল, কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না। ডাক্তার বাবু, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন। দেখো মা, আমরা প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না। না না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি পয়সার জোগাড় করছি। গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। তারপর গরিমা সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে। কিন্তু তখনই তার মাথায় এলো অঙ্কিতার কথা। ওহো, আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি, ও বোধহয় আমাকে খুঁজছে। একটা কাজ করি, অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি। বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা। আমি যাই ওর কাছে। এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো। হ্যাঁ বলো, কি বলবে? কাকু, আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই। ও মামার বাড়ি চলে গিয়েছে, আর ও এখন থেকে ওখানেই থাকবে। তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোনো রকম চেষ্টা করো না, বুঝতে পেরেছ? ও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগলো, আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল। অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি, সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না। ঠিক আছে অঙ্কিতা, তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নয়? তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব, আর তারপরেই তোর মুখোমুখি হব। গরিমার চোখে তখন আগুন জ্বলছিল। সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে। তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিনরাত এক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল, আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল। জয় হিন্দ ম্যাম। জয় হিন্দ মানিশ, হাউ আর ইউ? আই এম গুড ম্যাম। হ্যাঁ বলুন, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ ম্যাম, কালকে আপনি টহল দেওয়ার সময় আমার টিফিন বক্স থেকে পনিরের পরোটা খেয়েছিলেন, যেটা আপনার খুব ভালো লেগেছিল। আর সেই জন্যই আজ রাতে আমি আমার বাড়িতে আপনাকে ডিনারে ইনভাইট করতে চাই। মি অ্যান্ড মাই ওয়াইফ উইল বি ভেরি হ্যাপি ম্যাম, যদি আজ রাতে আপনি ডিনারে আসেন। হ্যাঁ, কেন নয়, আমি নিশ্চয়ই যাব। তো আজকে রাত্রিবেলা পনিরের পরোটা। ঠিক আছে ম্যাডাম, রাতে দেখা হচ্ছে। লাল বাতিজ্বলা গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছালো। মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করলো, আর তারপর তাকে বলল, ম্যাম, মিট মাই ডিয়ার ওয়াইফ অঙ্কিতা। পুরো 5 বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল, আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল। আর তখন গরিমা মনীষকে বলল, সরি মনীষ, আই হ্যাভ টু গো। আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মনীষের কিছু বলার আগেই গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসল। সে রেগে আগুন হয়ে গেছিল। অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল। এরপর অনেক দিন কেটে গেল। তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনীষ সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল, কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল। তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত। মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায়। আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার প্লিজ আমার স্বামীকে বাঁচিয়ে নিন। দেখুন, ওই
এক মিনিট মা, তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি। ও, তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে? হ্যাঁ হ্যাঁ, অঙ্কিতা, এটাই তো তোমার নাম, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো? না মা, আমি কাউকেই বলিনি, কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে, আর ওর কাছে টাকাও ছিল। শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অবধি বন্ধক রেখেছিল, কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে। আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমিই দিয়েছিলে। না স্যার, ওটা আমার বাবার পয়সা। আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল। আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি, এখন আমার স্বামীকে হারাতে পারবো না। ডাক্তারবাবু, আমার স্বামীর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমিও বাঁচব না। এই বলে অঙ্কিতা কাঁদতে লাগলো। কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল, আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল। তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না, কেননা সবসময় তুই সঠিক ছিলি আমার বোন। গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরল, আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো। আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীষ বিপদ থেকে মুক্ত। মনীষ অটো চালায়। মাত্র 15 বছর বয়সে তার বাবা মারা যায়। এই কারণে মনীষকেই তার বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে হয়, আর তার বাবার অটোরিকশা এখন সে নিজে চালায়। মনীষের বড় বোন সুলেখার বিয়ের জন্য তার বাবা যে ধার নিয়েছিল সেই ধার মেটাতে তাদের বাড়ি বিক্রি করতে হয়, আর মনীষ তার মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতে লাগল। মনীষের বড় বোন তার শ্বশুর বাড়িতে খুব খুশি, আর এই কথা ভেবে তারাও খুশি থাকে। মা, সুলেখাদি আমার ফোনে ফোন করেছে, তুমি কথা বলে নাও, তারপর আমি অটো নিয়ে বেরোবো। হ্যালো সুলেখাদি, এই নাও মার সাথে কথা বলো। হ্যাঁ বাবু, নিজের খেয়াল রাখ, খুব ভালো করে খাওয়া দাওয়া কর, এতে বাচ্চা স্বাস্থ্য ভালো হবে। এখন শুধু আমার এটাই ইচ্ছা, তাড়াতাড়ি আমি দিদা হয়ে যাই আর মনীষ মামা। হ্যাঁ তা তো, এখন শুধু মামি ডাকার জন্যে কেউ চলে আসুক, তাহলে আমি শান্তিতে তীর্থযাত্রায় চলে যাব। না না, নাতি নাতনিদের সঙ্গে খেলা করে তীর্থযাত্রায় যাব। মা, মনীষের জন্য একটা ভালো মেয়ে দেখো যে ঘর সামলে নেবে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলো। আচ্ছা সুলেখা, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, মনীষের দেরি হচ্ছে। মনীষ অটো নিয়ে কাজে বেরিয়ে পড়ে। এমনিতেই তার অনেক লেট হয়ে গেছিল, আর রাস্তাতে অনেক জ্যামও ছিল। তখন সে দেখে তার এক অটো চালক বন্ধু এক মহিলার সাথে ঝগড়া করছিল। আরে দেখুন ম্যাডাম, এরকম কি করে হয়? একবার যখন আপনি আমার গাড়িতে উঠেছেন তখন আপনাকে ভাড়ার টাকা দিতেই হবে। দাদা, আমি আপনাকে বললাম না আমার পার্সটা রাস্তায় কোথায় পড়ে গেছে, আমার মোবাইল ফোন টাকা সব ওটাতেই আছে, আমার পার্সটা কোথাও পাচ্ছি না। আমি বললাম না আপনাকে, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন, আমি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেব। এখন আমার দেরি হচ্ছে, আমাকে ওই সামনের হোটেলে ফাংশনে যেতে হবে। আরে কি হয়েছে নিরঞ্জন, সকাল সকাল ঝগড়া করছো কেন? দেখ না ভাই, যাও বা সকাল সকাল একটা যাত্রী পেলাম, সেও টাকা দিতে চাইছে না। ম্যাডামের নাকি পার্সটা কোথাও হারিয়ে গেছে, তাই আমাকে টাকা দিতে চাইছে না, বলছে নাকি পরে দেবে। এরকম ভাবে হয় তুই বল? কোনো ব্যাপার নয় নিরঞ্জন, মাঝে মাঝে আমাদের অন্যের সমস্যার কথাও শুনতে হয়। আচ্ছা আমায় বলো তো, তোমার কত টাকা হয়েছে? আমি না হয় তোমায় দিয়ে দিচ্ছি, মেম সাহেব না হয় আমায় পরে দিয়ে দেবে। এই বলে মনীষ নিরঞ্জনের অটোর 200 টাকা দিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অর্চনা, আপনি আমাকে আপনার ফোন নাম্বারটা দিন, আমি অনলাইন পেমেন্ট পাঠিয়ে দেব। এখন আমার লেট না হলে আমি এখনই আপনাকে টাকাটা দিয়ে দিতাম। কোনো ব্যাপার নয় মেম সাহেব, এই নিন আমার নাম্বার। অর্চনা মনীষের ফোন নাম্বার নেয়, আর পরের দিন মনীষের মোবাইলে টাকা ট্রান্সফার করে দেয়। আপনার টাকাটা আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে নিন। আর কালকের জন্য আবারও থ্যাংক ইউ, আপনি অচেনা হয়েও আমাকে সাহায্য করলেন। অর্চনা আর মনীষ কথা বলতে থাকে। মনীষের সাথে কথা বলতে অর্চনার খুব ভালো লাগে। এরপর 1-2 বার অর্চনার সাথে মনীষের দেখা বাজারেও হয়। ধীরে ধীরে তাদের দুইজনের বন্ধুত্ব হয়। যখন মনীষ জানতে পারে অর্চনা অনেক বড় পরিবারের মেয়ে, তখন সে তাকে বলে, অর্চনা, তুমি অনেক বড়লোক পরিবারের মেয়ে, তোমার আর আমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। আমি একজন মামুলি গরিব অটো রিক্সা চালক, তোমার আর আমার বন্ধুত্ব রাখা একদমই ঠিক হবে না, তাই তুমি আমার সাথে আর দেখা করো না। তুমি না দেখা করার কথা বলছো, কিন্তু আমি তো আজকে তোমাকে আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি তোমাকে খুব পছন্দ করি মনীষ,
আমি আমার বাকি পুরো জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার সঙ্গেই কাটাতে চাই। বলতে বলতে অর্চনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে, আর তখন মনীষ তাকে জড়িয়ে ধরে। অর্চনা এই ব্যাপারে তার বাবা মায়ের সাথে কথা বলে, আর একরকম জোর করে মনীষের সাথে বিয়ের জন্য রাজি করায়। এদিকে মনীষও তার মা আর বোনের সঙ্গে কথা বলে, আর একটা ভালো সময় দেখে তাদের দুজনের বিয়ে হয়। অর্চনা খুব ভালো স্বভাবের ছিল, তার শ্বশুরবাড়ি গরিব হওয়ায় তার কোনো সমস্যাই ছিল না, আর এই নিয়ে সে কোনোদিন কোনো অভিযোগও করেনি। অর্চনা, তুমি আমাকে বিয়ে করে খুশি তো? হ্যাঁ মনীষ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমার সাথে খুব খুশি। মা, সুলেখা দিদি সবাই আমাকে কত ভালোবাসে। আমি তো বুঝতেই পারি না যে আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। আর তখন অর্চনার শাশুড়িও সেখানে আসে। বেঁচে থাকো বৌমা, আমরা সত্যিই ভাগ্যবান যে তোমার মতো বৌমা পেয়েছি। অর্চনা বৌদি, এই দেখো আমি তোমার জন্য নতুন শাড়ি এনেছি। আজকে সন্ধ্যের কীর্তনে তুমি এটাই পরো। সুলেখা দিদি, এই শাড়িটা তো খুব সুন্দর। ঠিক আছে, কিন্তু একটা শর্তে, আজ তুমি আমাকে নিজে তৈরি করবে। বলো, প্রমিস? অর্চনার কথা শুনে সুলেখার চোখে জল চলে আসে। সে কখনো ভাবেইনি যে তার বৌদির থেকে সে কখনো এত ভালোবাসা পাবে। মাত্র কিছুদিনের মধ্যেই অর্চনা সবার মনে খুব ভালো জায়গা করে নেয়। এখন তো অর্চনাকে ছাড়া কেউ থাকে না। কিছুদিন পর সুলেখার ছেলে হয়। এদিকে অর্চনাও গর্ভবতী হয়। আর অর্চনার গর্ভবতী হওয়ার খবর তার বাবা মার কাছে পৌঁছালে তারা অর্চনার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু অর্চনার বাড়ি দেখে তারা দুজনেই মুখ সিটকায়। তুমি তোমার বাবা মায়ের কাছে বসো, রান্নাঘর থেকে জলখাবার আমি নিয়ে আসছি। কি ব্যাপার অর্চনা, এই অবস্থায় তুমি ঘরের সব কাজ নিজে করো? তোমার বাড়িতে কাজের লোক নেই? এ তুমি কেমন কথা বলছো ললিতা? তুমি তো জানো তোমার মেয়ের কোন ঘরে বিয়ে হয়েছে। এখানে দুটো রুটি খাওয়ার মতো পয়সা নেই। একবেলা সবজি রান্না করে অন্য বেলা চালায়। এরা কি চাকর বাকর রাখবে? এদের সেই ক্ষমতা আছে? হ্যাঁ। না বাবা, এমন কোনো ব্যাপার নেই। মা আর মনীষ আমাকে অনেকবার বলেছে যে বাড়িতে একটা কাজের লোক রেখে দিতে, আর সারাদিন আমি বাড়িতেই থাকি। আমার ভালো লাগে না, আর আমি তো কিছুই করি না, সব কাজ মাই করে, আমাকে তো উঠতেই দেয় না। এই নিন চা। অর্চনা, এই সিঙ্গারা তোমার খুব পছন্দের না? আমি এটাও মিষ্টির দোকান থেকে কিনে এনেছি, তোমার বাবা মাকেও দাও। না না, আমি অয়েলি ফুড কম খাই। আর অর্চনা, তুমিও এসব খেও না। এই সময় তোমার ফ্রুট জুস এইসব খাওয়া দরকার। দিদি, আপনি তো বুদ্ধিমান, আপনি তো জানেন এইসব সিঙ্গারা টিঙ্গারা খুব ক্ষতিকারক। মা, তুমি একদম চিন্তা করো না, শাশুড়ি মা আমার খুব খেয়াল রাখে। উনি আমাকে দুধ, ফ্রুট, সবজি সবকিছু সময় মতো দেয়। আর তখনই অর্চনার ননদ সুলেখা এসে বলে, অর্চনা বৌদি, আমি ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। কাল সকাল 11টায় তুমি আমার সঙ্গে যাবে, তো তোমার চেক আপ হয়ে যাবে। আর বাকি যা ইঞ্জেকশন ওইসব। সুলেখা, তোমার বাচ্চা কোন হসপিটালে হয়েছে? মানে তুমি যে ডাক্তারটার কথা বলছো আর কি? হ্যাঁ, ওই বড় বাজারে যে হসপিটালটা, যেখানে ডাক্তার নেহা বসে। ওই সস্তা বাজে হসপিটালটা? অর্চনা, তুমি ওই হসপিটালে চেক আপের জন্য যাবে? তোমার মাথা ঠিক আছে তো? মা অর্চনা, তুমি একটা সাধারণ হসপিটালে যাবে চেক আপ করাতে? তুমি চিন্তা করো না, এই ভিখারিদের কাছে যদি তোমার চিকিৎসা করানোর মতো টাকা না থাকে, তবে আমি এই শহরের সবথেকে বড় হসপিটালের সঙ্গে কথা বলে নিচ্ছি তোমার চিকিৎসার ব্যাপারে। তুমি এক্ষুনি প্যাকিং করে আমাদের সাথে চলো। কার বাড়ি? তোমার বাড়ি বাবা। আমি এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ডক্টর নেহা খুব বড় ডাক্তার, খুব ভালো ডাক্তার। উনি সুলেখা দিদির নর্মাল ডেলিভারি করেছেন, আর উনি আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। আর হয়তো তুমি ঠিক করে শোনোনি, কালকে আমাকে সুলেখা দিদির সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। তোমরা কি এখনো বসবে না চলে যাবে? আসলে মনীষ আসবে এক্ষুনি। এই শহরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখানে আমার পছন্দের আইসক্রিম পাওয়া যায়। তো আজকে আমার ওটাই খাওয়ার প্ল্যান। আজকে আমরা সবাই ডিনারে ওখানেই যাব। অর্চনার এমন কোনো প্ল্যান ছিল না, সেটা তার শাশুড়ি আর ননদ জানত। অর্চনা তার বাবা মাকে এটাই বোঝাতে চাইছিল যে তার শ্বশুরবাড়ির লোকেদের আর অপমান না করলেই তাদের জন্য ভালো। অর্চনার বাবা মায়ের লজ্জাবোধ হয়, আর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। অর্চনার শাশুড়ি এবং ননদ দুজনেই আনন্দে কেঁদে ফেলেছিল। অর্চনা তার শাশুড়ি এবং ননদ দুজনকেই জড়িয়ে ধরে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে।
আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।